ভয়েস চেঞ্জ ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামেই এই টপিকটার উপর কিছু না কিছু প্রশ্ন এসেই থাকে। সেই জন্য আমি প্রথম ভয়েস চেঞ্জ দিয়ে গ্রামাটিক্যাল যে সিরিজ সেটার ক্লাস শুরু করছি। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথম আমাদের একটা সেন্টেন্সের অ্যানালাইসিস করতে হবে, যে কোনো কিছু সেন্টেন্সের উপরে দাঁড়িয়ে থাকে। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সেন্টেন্সকে বেস করে আমাদের এগাতে হয়। তো সেই জন্য ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমি প্রথমে একটা সেন্টেন্সের ব্যাখ্যাটা একটু বলছি। মনে করো একটা লাইন, এটি একটি লাইন। এবার এই লাইনটা কখন সেন্টেন্স হবে তার জন্য এর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। কি, এই সেন্টেন্সটার মধ্যে বা লাইনটার মধ্যে যদি একটি সাবজেক্ট থাকে, তার সাথে যদি ভার্ব থাকে, তখন সেটা একটা সেন্টেন্সের রূপ নিতে পারে। কিন্তু যদি কোনো সেন্টেন্সে এই ভার্ব না থাকে, অর্থাৎ আরো স্পেসিফিক্যালি যদি বলা হয় ফাইনাইট ভার্ব যদি না থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেটা সেন্টেন্সও হবে না। বেশ, এর সাথে কি থাকবে? এর সাথে অবজেক্ট থাকতে পারে। থাকতে পারে বলছি আমি, থাকবে এমনটা নয়, যদিও আমরা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই তিনটেকেই মেন উপকরণ একটা সেন্টেন্সে বলে ধরবো। অবজেক্টের সাথে অন্যান্য কিছু শব্দ থাকতে পারে, অ্যানাদার ওয়ার্ড লিখলাম। তাহলে এই হচ্ছে একটা সেন্টেন্সের প্যাটার্ন, যেখানে একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তার সাথে কিছু অন্যান্য শব্দ এবং একটি নির্দিষ্ট পাংচুয়েশন মার্ক অর্থাৎ ফুল স্টপ বা এক্সক্লামেটরি মার্ক বা ইন্টারোগেটিভ মার্ক, এই নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। আচ্ছা, এবার ভয়েসের ক্ষেত্রে আমি এটাকেই একটু ছোট করে লিখছি। মনে করো সাবজেক্ট আছে, ভার্ব আছে আর অবজেক্ট আছে। এবার আমাদের খুব ভালো করে বুঝতে হবে, এই যে ভার্ব, এই ভার্বের আগের যে অংশটা, ভার্বের আগের যে অংশটা, এটাকে বলা হয় সাবজেক্টিভ পার্ট। সাবজেক্টিভ পার্ট। এবং ভার্বের পরের যে অংশটা, সেটা যত বড়ই হোক আর যতগুলো ওয়ার্ডই থাকুক, সেটাকে বলা হয় অবজেক্টিভ পার্ট। নাম থেকেই বোঝা যাচ্ছে সাবজেক্টিভ পার্ট এবং অবজেক্টিভ পার্ট। আমি এখানে পার্ট বলছি, কিন্তু যখন আরো ডিপার গ্রামারে আমরা ঢুকবো তখন এই পার্টের বদলে আমরা কেস বলবো, অর্থাৎ সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস। কিন্তু যেহেতু আমরা প্রথম ভয়েসের এটা ভিডিও করছি, সেই জন্য এরকমটা মনে করতে হবে যে ভয়েস ভার্বের আগের অংশটাকে বলা হয় সাবজেক্টিভ পার্ট আর পরের অংশটাকে বলা হয় অবজেক্টিভ পার্ট। ঠিক আছে এতদূর? এরপরে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এই যে আমি লিখলাম সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এটার কিছু কিছু কনসেপশন আমাদের মনের মধ্যে বসে গেছে, যেটাকে একটু সংশোধনের প্রয়োজন আছে। কিরকম? যেমন এটা তো ভার্ব, কাজ করা, কোন একটা মানে যে কোনো কিছু কাজ করাকে ভার্ব বলে। কিন্তু গ্রামাটিক্যালি এর একটা নাম আছে। এর নামটা কি? এর নাম হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। যে শব্দ কোনো অ্যাকশন ওয়ার্ডকে ডিনোট করে, অর্থাৎ সেই ঘুরে ফিরে কাজ করা বোঝায়, সেটাকে বলা হয় ভার্ব। ভার্বটা যে পারফর্ম করে, অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডটা যে পারফর্ম করে, কাজটা যে করে, তাকে বলা হয় ডুয়ার, ডু এবং তার সঙ্গে আর। অথবা আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে এজেন্ট। অর্থাৎ ভার্বটা যে পারফর্ম করে তাকে বলা হয় ডুয়ার বা এজেন্ট। আর এই যে ডুয়ার বা এজেন্ট যে ভার্বটা বা অ্যাকশনটা পারফর্ম করলো, তার এফেক্টটা যার উপর পড়ে, এটাকে বলা হয় রিসিভার। রিসিভার। তাহলে আমরা তিনটে শব্দ পেলাম, একটা হচ্ছে ডুয়ার বা এজেন্ট, একটি হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, আর একটি হচ্ছে রিসিভার। আমি কিন্তু সাবজেক্ট, অবজেক্ট এগুলো এখনো উচ্চারণ করিনি। এই তিনটে নাম হচ্ছে গ্রামাটিক্যাল নেম, এইগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এরপরে ভয়েস চেঞ্জের যখন আরো ভেতরে আমরা ঢুকবো, বারবার ঘুরে ফিরে এই ডুয়ার, এজেন্ট, রিসিভার এই শব্দগুলো আমাদের সামনে আসবে। সুতরাং এখান থেকে কনসেপশনটা ক্লিয়ার করে নেওয়া আগে দরকার। যদিও আমাদের মনের মধ্যে যে ধারণাটা বসে থাকে সাধারণত, সেটা হচ্ছে সাবজেক্ট, এইটার বাংলা আমরা করি কর্তা, আর অবজেক্ট এর বাংলা আমরা করি কর্ম, তাই তো? সাবজেক্টের বাংলা কর্তা আর অবজেক্টের বাংলা কর্ম। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভার্বের আগের অংশটা সাবজেক্টের জন্য ফিক্সড, আর ভার্বের পরের অংশটা অবজেক্টের জন্য ফিক্সড। এই পজিশন দুটো ফিক্সড। এখানে ডুয়ার বা এজেন্ট আর রিসিভার এরা যে কোনো অংশেই বসে থাকতে পারে। মানে বলতে চাইছি, ডুয়ার সাবজেক্টের জায়গাতেও বসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অবজেক্টের জায়গাতেও বসতে পারে। রিসিভার ঠিক একইভাবে সাবজেক্টেও বসে থাকতে পারে, অবজেক্টেও বসে থাকতে পারে। সুতরাং আমরা কিন্তু এটা মনে করবো না যে ডুয়ার বা এজেন্ট মানে যে পারফর্ম করে সে সবসময়ই সাবজেক্টের জায়গায় বসে থাকবে। এই মানে কনফিউশনটা যেন একদমই না থাকে। ডুয়ার আর রিসিভার এরা ইন্টারচেঞ্জেবল, মানে কখনো এখানে কখনো এখানে এরকম থাকবে। যাদের এখনো বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি একটা সোজা উদাহরণ দিচ্ছি। মনে করো এটি একটি বাস। এই বাসের এই সিটটা ড্রাইভারের জন্য ফিক্সড, এখানে ড্রাইভার বসে থাকেন। আর এই অংশগুলো প্যাসেঞ্জারের জন্য ফিক্সড, এই সিটে প্যাসেঞ্জার বসে থাকেন। এবার সিট দুটো কিন্তু ফিক্সড, এখানে ড্রাইভার বসবে, এখানে প্যাসেঞ্জার বসবে। কখনো যদি এমন হয় যে প্যাসেঞ্জার উঠে গিয়ে ড্রাইভারের সিটে স্টিয়ারিংটা ধরছে এবং ড্রাইভার উঠে গিয়ে প্যাসেঞ্জারের সিটে আসছে, তাহলেও দেখো তারা নিজেরা চেঞ্জ করলো জায়গা, অথচ সিট দুটো কিন্তু ওখানেই থাকলো। যে এতক্ষণ প্যাসেঞ্জার ছিল, সে এই সিটে গিয়ে যখন বসলো তখন সে ড্রাইভার হয়ে গেল। একইভাবে যখন ডুয়ার বা এজেন্ট সাবজেক্টের ঘরে থাকবে, তখন তাকে আমরা বলবো সাবজেক্টের ঘরে বসে থাকা শব্দ। যখন সে অবজেক্টের ঘরে গিয়ে বসবে, তখন আমরা সেটাকে বলবো অবজেক্টের ঘরে বসে থাকা শব্দ। এই হলো প্রাথমিক কনসেপশন ভয়েস চেঞ্জের। এবার আমরা ভার্ব নিয়ে একটু আলোচনা করবো। এই ভার্ব নিয়ে বলতে গেলে আমাদের প্রথম যেটা বলতে হবে যে ভয়েস চেঞ্জ কার হয়। ভয়েস চেঞ্জ, আমি এখানে লিখেছি ভয়েস চেঞ্জ, তার আগে আমাকে দেখতে হবে যে ভয়েস চেঞ্জ আমি কার করবো। আমরা দুভাবে করতে পারি, অর্থাৎ ভয়েস টু টাইপস, দু ধরনের ভয়েস হয়, প্লাস আরেক ধরনেরও হয়
সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। দুই ধরনের ভয়েস কি, একটা ভয়েসকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, আরেকটি ভয়েসকে বলা হয় প্যাসিভ ভয়েস। এখানেও আমাদের একটা মানে কনফিউশন আছে। সেটা হচ্ছে আমরা কোনো একটা লাইনকে ভয়েস বলি, যে এই লাইনটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এই লাইনটা প্যাসিভ ভয়েসে আছে, তা কিন্তু ব্যাপারটা নয়। দুটো টাইপ, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আরেকটি ভয়েস আছে, সেটাকে বলা হয় কুয়াশি। কুয়াশি অর্থাৎ সেমি, অর্ধ। অর্ধ কি? অর্ধ প্যাসিভ, সেমি প্যাসিভ ভয়েস। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমাদের মূল ফোকাসের বিষয় হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস আমরা কখন বলবো, কখন কোন লাইনটাকে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস বলবো, আগে ভালো করে ধারণাটা ক্লিয়ার করে নাও। কি, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এই একটা লাইন, আই প্লে ফুটবল। প্রথমে তো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্বকে খুঁজে বের করা, লাইন থেকে ভার্বকে খুঁজে বের করবো। তাহলে আমি এখানে দেখছি এটা হচ্ছে ভার্ব, কেন? অ্যাকশন ওয়ার্ড, কোন একটা কাজ করা বোঝাচ্ছে। বেশ, তাহলে এই আমি এতক্ষণ যা বললাম সেটা অনুযায়ী কি, ভার্বের আগের অংশ এটা হচ্ছে সাবজেক্টিভ পার্ট এবং পরের অংশ এটা হচ্ছে অবজেক্টিভ পার্ট। আমি বলছি অবজেক্টিভ পার্ট, ভালো করে খেয়াল করো, অবজেক্টিভ পার্ট বললাম, অবজেক্ট কিন্তু আমি বলিনি। ধরা যাক লাইনটা আরেকটু বড় আছে, ইন দি ফিল্ড, আই প্লে ফুটবল ইন দি ফিল্ড, এত বড় লাইন আছে। তো ভার্বের আগের অংশটা হচ্ছে সাবজেক্টিভ পার্ট, পরের অংশটা হচ্ছে অবজেক্টিভ পার্ট, ঠিক আছে? আমার প্রথম কাজ ভার্ব খুঁজে বের করা, সেটা বের করেছি। ভার্বটা পারফর্ম করছে কে? আই। কোথায় বসে আছে? সাবজেক্টিভ পার্টে। বেশ, এবার আমাকে দেখতে হবে অবজেক্টিভ পার্টে যে শব্দগুলো আছে সেখানে কি এই ভার্বের অবজেক্ট আদৌ আছে না নেই। ভালো করে বোঝো, আমি বললাম ভার্বের অবজেক্টিভ পার্টে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্যে এই ভার্বের অবজেক্ট আদৌ কি আছে না নেই, এটা আমাকে খুঁজে বের করতে হবে। অবশ্যই বের করতে হবে, না হলে ভয়েস চেঞ্জ করা যাবে না। অবজেক্টকে খুঁজে বের করতে হবে ওই ভার্বের। কিভাবে বের করবো? খুব সোজা। যে ভাবটা আমি পেয়েছি সেই ভাবটাকে আমি দুটো প্রশ্ন করব। একটা হোয়াট দিয়ে প্রশ্ন করব, হোয়াট মানে কি। আরেকটি প্রশ্ন করব হোম দিয়ে। হোম মানে কাকে, কি বা কাকে। কখনো কখনো দুটো প্রশ্নই করলে দুটোরই উত্তর পাওয়া যায়, কখনো কখনো একটার উত্তর পাওয়া যাবে, উত্তর পাওয়া যাবে না। দুটো উত্তরই পাওয়া যাবে দুটো প্রশ্নের এখানে, অথবা যে কোনো একটার উত্তর পাওয়া যাবে। যদি কোনো উত্তরই না পাওয়া যায় তাহলে সেই ভার্বের অবজেক্ট হবে না। বোঝা গেল কথাটা? কি বললাম? আমি ভার্বকে প্রশ্ন করবো প্রথমে হোয়াট দিয়ে, কি দিয়ে। তার লাইনটা কি, আই প্লে, আমি খেলি। কি খেলি? উত্তর এলো কি? ফুটবল। উত্তর এলো ফুটবল, কিন্তু দেখো ফুটবলের পাশে আরো কিন্তু শব্দ ছিল কিছু, ইন দি ফিল্ড, এতগুলো শব্দ ছিল, মাঠে। ইন দি ফিল্ড মানে মাঠে, ফুটবল মাঠের মধ্যে। কিন্তু আমি যখন ভার্বকে প্রশ্ন করলাম কি দিয়ে, তখন উত্তর এলো শুধু এইটুকু, ফুটবল। তাহলে যখন আমি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করাতে উত্তর পেলাম, যতটুকু উত্তর পেলাম ততটুকুই হলো ওই ভার্বের অবজেক্ট। তাহলে ফুটবল হলো প্লে ভার্বের অবজেক্ট। অবজেক্ট। এবং এই পার্টটা, এই পুরো পার্টটা হচ্ছে অবজেক্টিভ পার্ট। অবজেক্টিভ পার্টের মধ্যে এইটুকু হচ্ছে অবজেক্ট, এটা নয়। এটা কি? এটা হচ্ছে ওই যে আমি প্রথমে বললাম, প্রথম যে সেন্টেন্সের স্ট্রাকচার দেখলাম তখন যেটা বললাম ওটা হলো অ্যানাদার ওয়ার্ড। আরো কিছু কিছু শব্দ বলেছিলাম থাকতে পারে, তার মধ্যে এটা হলো অ্যানাদার ওয়ার্ড। অ্যানাদার ওয়ার্ড কি কাজে লাগে? অ্যানাদার ওয়ার্ড যেমন থাকে তেমনই আনচেঞ্জ অবস্থায় বসে যায়। বেশ, আরেকটি প্রশ্ন বাকি থেকে গেছিল হুম দিয়ে। প্লে কে যদি আমি হুম দিয়ে প্রশ্ন করি, হুম মানে কাকে, তাহলে আই প্লে, আমি খেলি। কাকে খেলি? কাকে খেলি এটার কি কোনো উত্তর এই লাইনে পাওয়া যাচ্ছে? উত্তর পাওয়া যাচ্ছে না, কারণ কাকে খেলি এটার কোনো সেন্সই দাঁড়াচ্ছে না। সেই জন্য এটার উত্তর আমরা পাইনি, এটার উত্তর পেয়েছি। এখান থেকে বলতে পারি প্লে ভার্বের অবজেক্ট হচ্ছে ফুটবল। ঠিক আছে, এবার আমি এটার একটু ব্যাখ্যা দিচ্ছি। এই যে সেন্টেন্সটা আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এখানে কোনটা রিসিভার বা অবজেক্ট সেটাকে আমরা পেয়েছি। এই ভার্বের তাহলে অবজেক্ট আছে। এখান থেকে এই কনক্লুশন আমাদের ড্র করতে হবে, এই সিদ্ধান্তে আমরা আসবো কি, যে যে ভার্বের ভার্ব উইথ অবজেক্ট, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বের বাংলা কি? সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া। যে ভার্বের অবজেক্ট থাকে, এই ভার্ব প্লে ভার্বের অবজেক্ট আমরা পেয়েছি ফুটবল, বের করেছি, তার জন্য প্লে ভার্বের হচ্ছে অবজেক্ট ফুটবল, সেই জন্য প্লে ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া। এর ঠিক উল্টো ভার্ব উইদাউট অবজেক্ট, যে ভার্বের অবজেক্ট থাকবে না, উইথ, সরি এখানে অবজেক্ট লিখতে হতো, ভার্ব উইথ অবজেক্ট, ভার্ব উইদাউট অবজেক্ট, ওটাকে কি বলে? ওটার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বের অনেকগুলো ফর্মস আছে, টাইপ আছে। আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে শুধুমাত্র এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভটা লাগবে কাজে, ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। কেন আমি এই দুটো ভার্বকে নিয়ে এলাম? ভার্ব তো অনেক রকমের আছে, স্টেট ভার্ব, ইভেন্ট ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এরকম প্রচুর ভাগ আছে। তার মধ্যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মূলত আমাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুটো ভার্বটা নিয়ে বেশি আলোচনা করতে হয়। এর কারণ হচ্ছে আমরা তো ভয়েস চেঞ্জে যখন এরপরে রুলসে ঢুকবো, জেনারেল যে রুলস এগুলোতে ঢুকবো, তখন আমরা দেখবো ভয়েস চেঞ্জের প্রথম ধাপ হচ্ছে আমাদের যে এই যে সাবজেক্টের স্থানে কে বসে আছে এবং অবজেক্টের স্থানে কে বসে আছে, এই দুটোকে খুঁজে বের করেছি, এদেরকে এবার ইন্টারচেঞ্জ করতে হবে। অর্থাৎ অবজেক্টকে আমাকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে তো খুঁজে পেতে হবে যে এই ভার্বটার অবজেক্ট আছে কিনা। অবজেক্ট যদি থাকে তখন সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। সেই জন্য যদি কোনো ভার্বের অবজেক্ট না থাকে সেটাকে আমি সাবজেক্ট কি করে নিয়ে আসবো? ধরা যাক এরকম একটা ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ দিচ্ছি, আই অ্যাম প্লেইং। আই অ্যাম প্লেইং, ফুল স্টপ। এখানেও দেখো
এটা ভার্ব, এই সাবজেক্টের জায়গায় বসে আছে অর্থাৎ ডুয়ার। কিন্তু তুমি লক্ষ্য করে দেখো পাশে কোনো অবজেক্ট নেই। আমি খেলছি, আমি যদি এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, কি খেলছি, কোনো উত্তর আসছে না। কাকে খেলছি, কোনো উত্তর আসছে না। তাহলে এই ভার্বের কোনো অবজেক্ট নেই। যে ভার্বের অবজেক্ট নেই সেটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। অবজেক্ট যদি না থাকে তাহলে আমি কি করে সাবজেক্ট করবো, তার সাবজেক্ট করতে পারছি না। সেজন্য কনক্লুশন আমাদের কি এলো, যে ইন্ট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা যায় না, শুধুমাত্র ট্রান্সিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ করা যায়। বুঝা গেল? এতটা হচ্ছে প্রাথমিক ধারণা। যদিও এখানে বলে রাখি, এই অ্যাস্টারিক মার্ক দিয়ে এটা মনে রাখবে, ইনট্রানজিটিভ ভার্বেরও কখনো কখনো ভয়েস চেঞ্জ করা যায়। কখনো কখনো অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করা যায়। কখন সেটা আমরা যখন আরো ডিটেলসে ঢুকবো, অন্যান্য ভিডিওতে আসবো, তখন সেটা ব্যাখ্যা করবো। যেমন ধরো যখন ইনট্রানজিটিভ ভার্ব প্রিপোজিশন নিয়ে নেবে তার পাশে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আই অ্যাম লাফিং। ঠিক আছে, একই এর মতনই উদাহরণটা, আমি হাসছি। তো এটার তো কোনো অবজেক্ট পাচ্ছি না, তাহলে ভয়েস চেঞ্জ করা যাবে না। তার মানে লাফিং হয়ে গেল ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি বললাম ইন্ট্রানজিটিভ ভার্বেরও কখনো কখনো ভয়েস চেঞ্জ করা যায়। তার মধ্যে 1 নম্বর নিয়ম যখন করা যায় তখনই করা যাবে যখন এই ভার্বটা তার পাশে একটা প্রিপোজিশন বসাবে। ধরো অ্যাট প্রিপোজিশন বসালো, দিয়ে আমি একটা এখানে প্রোনাউন বসালাম। তাহলে কি হলো, এখন আই অ্যাম লাফিং অ্যাট হিম, মানেটা চেঞ্জ হয়ে গেল। আমি মানে ছিল আমি হাসছি, তার পাশে একটা প্রিপোজিশন বসলো, প্রিপোজিশন বসার পরে তার একটা অবজেক্ট এলো। অর্থাৎ আমরা জানি এখান থেকে আরো একটা বিষয় ক্লিয়ার হবে, এই যে লাফ অ্যাট, লাফ মানে হাসা, কিন্তু তার পাশে যখন একটা প্রিপোজিশন বসে তার মানে হয় বিদ্রুপ করা। এটা লাফ অ্যাট হচ্ছে ফ্রেজাল ভার্ব হয়ে গেল। অর্থাৎ ভার্ব যখন তার পাশে প্রিপোজিশন বসাই সেটা আবার ফ্রেজাল ভার্ব হয়ে যায়। কি মজার না? এখান থেকেও কিন্তু আমরা আমরা শিখছি ভয়েস, অথচ এখান থেকে আমরা একটা গ্রুপ ভার্বের কনসেপ্ট পেলাম। ভার্ব যখন তার পাশে প্রিপোজিশন নেয় সেটা হয়ে যায় ফ্রেজাল ভার্ব। মনে থাকবে? তাহলে আমাদের এইটা আলোচনা এখন দরকার নেই, আমরা বেসিক যে কনসেপশন ভয়েস চেঞ্জের সেইটা শিখছি। তাহলে এতদূর যা যা বললাম মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি, তাই তো? এবার নেক্সট স্লাইডে যাচ্ছি। এতক্ষণ আমরা যা যা শিখলাম সেগুলো সব মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এরপরে ধাপে আমাদের কি কাজ, পরের ধাপে কাজ হচ্ছে আমাকে লাইনটা দেখতে হবে যে কোন ভয়েসে আছে। আমি বলেছিলাম ভয়েস সাধারণত দু প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর কি আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ আর প্যাসিভ, আমি কোয়াসি প্যাসিভটা এখন বাদ রাখছি। অ্যাক্টিভ আর প্যাসিভ, আমাকে লাইনটাকে দেখতে হবে যে লাইনটা আমার পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে বা কোনো জায়গায় দেওয়া থাকবে, যে লাইনটা কোন ভয়েসে আছে। তাহলে আমি এটা কি করে বুঝবো কোন ভয়েসে আছে? তা ধরারও খুব সোজা একটি পদ্ধতি আছে। আমাকে দেখতে হবে যে এই যে লাইনটা দেওয়া আছে, এই লাইনে যে ডুয়ার, এই লাইনের যে ডুয়ার তার উপর বেশি এমফাসিস করেছে, না যে রিসিভার তার উপর এমফাসিস করেছে। অর্থাৎ আমি বলেছিলাম ভার্বটা অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডটা যে করে তাকে বলা হয় ডুয়ার, আর ভার্বটার এফেক্ট যার উপর পড়ে তাকে বলা হয় রিসিভার। প্রথম স্লাইডে আমি বলেছিলাম, মনে আছে? তাহলে ডুয়ার আর রিসিভার, আমাকে যে লাইনটা দেওয়া হয়েছে সেই লাইনে এফেক্টটা এমফাসিসটা কার উপর পড়েছে? যার উপর পড়েছে সে যদি ডুয়ারের জায়গায় হয়, ডুয়ার হয়, তখন সেটা বলতে হবে অ্যাক্টিভ ভয়েসে আছে। বোঝা গেল? কারণ অ্যাক্টিভ ভয়েসে ডুয়ারের উপর জোর দেওয়া হয়, কে কাজটা করেছে তার উপর জোর দেওয়া হয়। প্যাসিভ ভয়েসে কি হয়, কাজটা কি, কাজটার উপর জোর দেওয়া হয়, ডুয়ারের উপর জোর থাকে না। এইভাবে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ আলাদা করব বা চিহ্নিত করব। ঠিক আছে? যেমন এই যে লাইনটা, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এই লাইনটা আমি যদি ভয়েস চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ কিভাবে করছি নিয়মটা পরে বলছি, আগে ভয়েস চেঞ্জটা করি। ভয়েস চেঞ্জটার উত্তরটা এরকম হবে, ফুটবল ইজ প্লেড বাই মি ইন দি ফিল্ড, ফুটবল ইজ প্লেড বাই মি ইন দি ফিল্ড, ফুল স্টপ। এই হলো, এই যে লাইনটা ছিল অ্যাক্টিভ ভয়েসে তার প্যাসিভের ফর্ম হচ্ছে এটা। কিভাবে হলো, ফুটবলটা ফুটবল থাকলো, তারপরে একটি বিভার্ব বসেছে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসেছে, তারপর একটা প্রিপোজিশন বসেছে, তারপরে অ্যাক্টিভ ভয়েসে ডুয়ারের যাই মানে সাবজেক্টের ঘরে যে ডুয়ারটা ছিল তাকে আমি অবজেক্ট করে নিয়ে এসেছি, তার রূপটাও পাল্টে গেছে, মি হয়েছে। এরপর এই যে অ্যানাদার ওয়ার্ড ছিল, আমি যেটা বলেছিলাম উইদাউট চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না, অ্যাজ ইট ইজ বসে যায়, সেটা বসে গেছে। এই হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা। তাহলে আমি কি করে বুঝলাম এটা প্যাসিভ ভয়েস? কারণ দেখো অ্যাক্টিভ ভয়েসে লাইনটাতে কার উপর জোর দেওয়া হয়েছিল, ডুয়ারের উপর। প্যাসিভ ভয়েসে কার উপর জোর দেওয়া হলো, রিসিভারের উপর। এইভাবে আমি কোনো ভয়েস চেঞ্জ কোন ভয়েসে আছে সেটা বুঝতে পারবো। এখানে আরেকটা বিষয় বলার আছে, আমি যেটা বলেছিলাম যে লাইনটা অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসে থাকে না, ভার্বটা অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েস হয়। এই যে ভার্বটা যখন ডুয়ারের উপর এমফাসিস থাকবে তখন বলবো ভার্বটা আছে অ্যাক্টিভ ভয়েসে, যখন রিসিভারের উপর এমফাসিস থাকবে তখন ভার্বটা বলবো প্যাসিভে আছে। এই হলো ভয়েস চেঞ্জের সামগ্রিক আলোচনা, একদম প্রাথমিক পর্যায়ে। এরপর আমরা ধীরে ধীরে কিছু রুলস এবং কিছু চার্টে যাব। ঠিক আছে? তাহলে দেখা হবে পরের ভিডিওতে।